তরফ থেকেও একটা ভালোবাসার উপহার। আপনি জানেন আমরা সব জায়গায় যাই, গাছ নিয়ে যাই, গাছকে ভালোবাসি। তো আজকে ডাকে যে দেশ বাংলা নিউজ চ্যানেলে আমরা এসেছি, নিউজ সব জায়গায় আমরা দুটো করে গাছ নিয়ে যাই, একটা ইনডোর গাছ, একটা আউটডোর গাছ। এই গাছটা লাগাবেন আমরা চাই, বৃক্ষরোপণ দিন দিন প্রতিদিন এবং সারা পৃথিবীর কোনায় সবুজে ভরে যাক, এইটাই আমাদের লক্ষ্য। স্টুডিও সবাইকে, এস বাংলা স্টুডিও সব দর্শককে আমাদের তরফ থেকে বিষ্ণুপুর আমরা করব। আমি যাযাবর মুজিবর কাজীর তরফ থেকে শুভেচ্ছা এবং এই উপহার। ধন্যবাদ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমাদের চ্যানেলে সাইম গেস্ট অনুষ্ঠানে আমরা পেয়েছি এমন একজন মানুষকে, যিনি সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে নিরন্তরভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। অসহায়, সহায় সম্বলহীন দুস্থ মানুষদের সেবায় যার মন প্রাণ নিবেদিত। তাছাড়া তিনি একজন গাছপ্রেমী, গাছের প্রতি তার অগাধ ভালোবাসা। তিনি নিয়মিত রক্তদান করেন, রক্তদানে উদ্বুদ্ধ করেন। তিনি যাযাবর সম্প্রদায়ের উপকারে, তাদের উন্নয়নে নিরন্তর কাজ করেন। তাকে আমরা যাযাবরদের পিতা বলেই চিনি। এরকম একজন বিশিষ্ট মানুষ, মহান মানুষ, সমাজকর্মী মাননীয় মুজিবর কাজী বাবুকে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজ এই অনুষ্ঠানে ওনার জীবন সম্পর্কে যেমন আমরা জানব, তেমনি ওনার সমাজ সেবামূলক কাজকর্মের কিছু দৃষ্টান্তও আপনাদের সামনে আমরা তুলে ধরব। প্রথমেই আমি কাজীবাবুর কাছে জানতে চাইব, আপনাকে আমরা সবাই একজন সমাজসেবী বলেই চিনি, কিন্তু আপনার প্রকৃতপক্ষে আপনার পেশাটা কি? আমি মুজিবর কাজী। আমার বাবার নাম মৃত গেনু কাজী। আমার অরিজিনাল বাড়ি বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের ধগড়িয়া গ্রাম। বর্তমানে আমি এই মন্দির নগরী বিষ্ণুপুরে থাকি। আমার পেশা হচ্ছেন, আমি একজন সরকারি কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকারের একজন আপার ডিভিশন ক্লার্ক। বর্তমানে আমি জয়পুর ব্লকের পোস্টিং আছি এবং একজন দায়িত্বপ্রাপ্ত হেড ক্লার্ক। সরকারি চাকরি করতে করতে সরকারি কাজের অনেক চাপ, তা সত্ত্বেও আপনি এই যে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করেন, এই সমাজসেবামূলক কাজ করার চিন্তাভাবনাটা আপনার মাথায় কিভাবে এলো? আমার বাবা 1984 সালে, আপনারা জানেন পাত্রসাহের ব্লকে শালী নদী আছে, সেই শালী নদীতে যখন বন্যা হয়েছিল তখন মানুষকে খাবার দিতে গেছিল, নৌকা ডুবিতে মারা যায়। আমি একজন সমাজসেবী পরিবারের সন্তান। আমার মাকে আমি দেখেছি যে গ্রামের হিন্দু মুসলিম সমস্ত মানুষ এলেই চা খাওয়াতেন, আপদে বিপদে ছুটে যেতেন। সেই পরিবারের একজন সদস্য। আমাদের যে একটা মনের মধ্যেই সমাজসেবা ফিলিং ছিল। আমি দীর্ঘদিন এসডি অফিস বিষ্ণুপুরে কাজ করেছি। সেই কাজের মধ্য দিয়ে আমি অনেক মানুষের সেবা করেছি, সরাসরি করেছি, বিভিন্নভাবে দাঁড়িয়েছি। এবং এটা আমার যেটা এলো সেটা হচ্ছে, আমি একসময় খাতড়া এসডি অফিসে পোস্টিং হয়েছিলাম। সালটা হচ্ছে 2020, তখন লকডাউন চলছে। আমি বসে আছি খাতড়ার পাম মোড়ে। জানেন বাঁকুড়া জেলার খাতড়ার মুকুটমণিপুর একটি ট্যুরিজম প্লেস। ওই সময় ভোরবেলায় শীতকালের দিনে প্রচুর গাড়ি লম্বা লম্বা দাঁড়ায়। তো একদল বাচ্চা ছেলে, উস্কো শুষ্কো চেহারা, গায়ে জামা নেই, ওরা দোকানে এসে বলছে, একটা পয়সা দাও গো বাবু, একটা পয়সা দাও গো বাবু, একটা পয়সা দাও গো বাবু। তো তাদেরকে আমি লক্ষ্য করছি। আমি ফজরের নামাজ পড়ে আমিও চা খেতে গেছি। তো দেখা যাচ্ছে দোকানদার তাচ্ছিল্য করে খেদার দিচ্ছে। আর যারা ট্যুরিস্ট এসছিল তারাও বলছে, এদের জ্বালাই কি কোথাও যেতে পারবো না, আমরা যেখানেই যাই শুধুই পয়সা দাও এই ছেলেগুলো, এদের। তো আমার মনে কি তখন ফিলিংস এলো যে আমি এদের জন্য কিছু করতে পারবো, আল্লাহ আমাকে শক্তি দাও, ঈশ্বর আমাকে শক্তি দাও, সৃষ্টিকর্তা শক্তি দাও, এরকম একটা মনে ফিলিংস এলো। তো ওই বাচ্চাগুলোকে আমি ডেকে নিয়ে এসে, আমার পকেটে তখন 32 টাকায় ছিল, তখন এক প্যাকেট বিস্কুটে দিয়ে আমার শুরু করলাম মানবতার কাজ। তো ওই তারপর থেকেই ওদের যাযাবর জানতে পারলাম, যাযাবর শিশু, ওদের বাড়ি এই জায়গায়, ওরা বাবা মা ওদিকে রাত্রিবেলায় পাঠিয়ে দেয়, বিশ্রামগারে থাকে, সারা রাত কাঁপতে সকাল থেকে ভিক্ষা বৃত্তি করে, একটা পয়সা দাও বাবু, একটা পয়সা দাও। যেহেতু ট্যুরিস্ট আসে, গাড়ি দাঁড়িয়ে থাকে আর ভোরবেলায় চা খায় ট্যুরিস্টরা, আপনারা জানেন মুকুটমণিপুর ট্যুরিজম প্লেস।
তো এখান থেকে আমার শুরু হলো মানবতার প্রথম কাজ। 32 টাকার 1 প্যাকেট বিস্কুট দিয়ে মানবতার জয়যাত্রা। খাতড়ার পাম্মর বিশ্বজিৎ দত্ত, পালিত দত্ত, তার যে চা দোকান, সেই চা দোকান থেকে আমার শুরু 2020-র 10ই জানুয়ারি। তাহলে প্রথম কাজ আপনার ওই খাতড়ার ওই ওখানে অ্যাকচুয়াল সোশ্যাল কাজ যদি বলতেন, এমনি নর্মালি অনেক কাজ করেছি, কিন্তু সামাজিক কাজ, সমাজ সেবা, মানসিকতা নিয়ে শুরু হয়েছে 2020-র 10ই জানুয়ারি খাতড়ার পাম্মর বিশ্বজিৎ দত্ত, পালিত দত্তর চা দোকান থেকে। এবং এই যে আমরা করবো জয়, আমার একটা নাম আছে দেখবেন, ব্যান্ড, এখন নাম হয়েছে, রেজিস্ট্রেশন করার পর বিষ্ণুপুর আমরা করবো। এই আমরা করবো যে নামটাও ওই চা দোকান থেকেই শুরু হয়েছে। এই বিশ্বজিৎ তাহলে কী করবো বলছি, আমি একটা সংগঠন করছি, তার নাম দিচ্ছি আমরা করবো জয়। যদিও ওটা বেশ কিছুদিন পরে, প্রথম কাজটা যে শুরু হয়েছিল জানুয়ারি, তারপরে মে জুন জুলাই করে এটা কাজটা শুরু হয়েছিল আর কি, আমরা করবো জয় নামটা, এই আর কি। আর সবচেয়ে আমার ভালো লাগছে আজকে এই যে আমাদের এস বাংলা নিউজ, এর আগে বহু নিউজ আমার করেছে, আমাকে অনেকভাবে প্রমোট করেছে। আজকে যে দেখেছে তারা আমি সৌভাগ্যবান। এবং এই এস নিউজ চ্যানেলে যত দর্শক আছে, যত ফলোয়ার আছে, যত বিজ্ঞাপনদাতা আছে, যত শুভানুদ্দায় আছে, সবাইকে আমি মুজিবর কাজী আমার ব্যক্তিগত তরফে, আমার প্রতিষ্ঠান বিষ্ণুপুর আমরা করবো যে তরফে, গাছ দাদা, কাজী দাদু, যাযাবর পিতা, যাই বলুন, সবার তরফে, মানবতার কর্মীদের তরফে, এস নিউজ বাংলা চ্যানেলের সকলকে আমার তরফ থেকে সালাম, আদাব, নমস্কার জানাই। আমরা এবার মাননীয় কাজীবাবুর কিছু সমাজ সেবামূলক কাজের দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আমরা করব জয়, সফল হব যে নিশ্চয়। আমরা করব জয়, সফল হব যে নিশ্চয়। আসুক যতই বাধা, করব না তো ভয়। আসুক যতই বাধা, করব না তো ভয়। সূর্য মামা চোখ রাঙালো, করব আড়াল গাছের ছায়া। সূর্য মামা চোখ রাঙালো, করব আড়াল গাছের ছায়া। গড়ব ধরা সবুজময়, আমরা করব জয়, সফল হবে যে নিশ্চয়। আমরা করব জয়, সফল হবে যে নিশ্চয়। আমরা আছি পাশে প্রকৃতির ওই মাঝে। আমরা আছি পাশে প্রকৃতির ওই মাঝে। যাযাবর যারা বাস করে আছে। আমরা আছি পাশে প্রকৃতির ওই মাঝে। যাযাবর যারা বাস করে আছে। ওরাও মানুষ বাসলে ভালো, ওরাও জানে ভালোবাসতে। মানবিকতার মায়া জড়িয়ে টেনে নেব বুকের মাঝে। তাই তো ওদের আর ঘৃণা নয়। আমরা করব জয়, আমরা করব জয়, সফল হবে যে নিশ্চয়। আমরা করব জয়, সফল হবে যে নিশ্চয়। আমরা করব জয়, সফল হবে যে নিশ্চয়। ফিরে এলাম আবার স্টুডিওতে। আমরা দেখলাম ওনার মহত্বপূর্ণ কাজের কিছু দৃষ্টান্ত। আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আবার চলে যাচ্ছি সরাসরি কাজীবাবুর কাছে। আপনার প্রথম কাজ যাযাবরদের নিয়ে শুরু, যাযাবরদের নিয়ে আপনি বেশিরভাগ কাজ করেছেন। তো যাযাবর সম্প্রদায়ের মানুষ ওরা আসলে প্রকৃতপক্ষে কারা, তাদের ইতিহাস কি, এই সম্বন্ধে যদি একটু দর্শকদের সামনে একটু আলোকপাত করেন। যাযাবর সম্প্রদায়ের মানুষ আমরা সচরাচর জানি, আমরা বইয়ে পড়েছি যে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তারাই হচ্ছে যাযাবর। কিন্তু আমরা যাযাবর যাদের বলি, আমাদের সভ্য সমাজ, আধুনিক সমাজ, যে কাউকে বলি পাক মারা, কেউ বলি ইরানি, কেউ বলি ছেলে ধরা, কেউ বলি অগরি, কেউ বলি চামচিকি মারা, কেউ বলি গুলগুলিয়া, কেউ বলি পাখি মারা, কেউ বলি চোর, আবার কেউ বলি ইরানি। কিন্তু এরা আসলে আমাদের দেশের একটি আদিম জনগোষ্ঠী। আজ থেকে 300-350 বছর আগে আমাদের এখন আধুনা ঝাড়খণ্ড,
তার হাজারিবাগ, উড়িষ্যার চিল্কা হ্রদ এলাকায় পাহাড়ি জঙ্গল ঘেঁষা মানুষ, একটু টেরা এবং একটু হিংস্র। এরা এদের আদি বসতি ছিল। চিল্কা হ্রদ হওয়ার কারণে, হাজারিবাগ এলাকায় আমাদের যে শিল্প কলকারখানা হওয়ার কারণে আধুনিক সভ্য সমাজ ওদের বিতাড়িত করে। তখন হয়তো এত যাযাবর মানুষ ছিল না, তখন সংখ্যায় কম ছিল। তো এরা ঘুরতে ঘুরতে, বিশেষ করে রেল লাইন ঘেঁষা দেখবেন, যেখানে রেল যোগাযোগ বেশি আছে ভারতবর্ষের, সেই সমস্ত জায়গায় ওরা ঘুরতে 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 বসতি স্থাপন করে। কিছুটা জঙ্গল ঘেঁষা, কিছুটা শহর ঘেঁষা। এদের মূল কাজ যেটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। এরা অরণ্যে ছিল, শিকার করত। এরা ব্যাসদেবের বংশধর। আমাদের আদি দেবতা যদি বলি ব্যাসদেব, তার বংশধর। কিন্তু কালের নিয়মে এদের এই টেরা, অজ্ঞতা, এদের পূর্বপুরুষ 14 পুরুষ কোনো শিক্ষার আলো দেখেনি, এদের অজ্ঞতা, দৈন্যতা। এরা এমন যে এরা নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। এরা সবচেয়ে বেশি বাসে নিজেকে। ওদের একটা ছেলে ভিক্ষা করতে গেল, ভিক্ষা করার পর ফিরে আসছে। প্রথমেই বাবা মা কি করে, ওই থলিটা কেড়ে নেয় যে কত টাকা রোজগার হলো। যদি দেখে কম হয়েছে তাহলে ছেলেটাকে মারলো। আবার একটু বলে না যে গ্রীষ্মে এসছে ছেলেটা, ঘুরে এলো, গরমে জল খায়, একটু জল দিই, তা বলবে না। ওই ছেলেটার ওই টাকাটা নিয়েই আবার ছেলেটাকে দিই মদ আর মাংস আনতে পাঠিয়ে দিল। তো এই সম্প্রদায় নিজেদের টেরা মনোভাব, নিজেরা আধুনিক শিক্ষায় নয়, আধুনিক সভ্য সমাজের ঘেঁষা নয়, আর একটু অনৈতিকতার সঙ্গে যুক্ত। যারা ছোটোখাটো, এরা ব্যাংক ডাকাতি করে না। কারো হয়তো কোনো মোবাইল, কোনো 10-20 টাকা, রাস্তায় যাচ্ছে একটা মুরগি বা একটা মন্দিরের ঘন্টা, এই সমস্ত ছোটোখাটো ভুল ত্রুটিগুলো করে। আমার ইচ্ছা এদেরকে সভ্য সমাজে ফিরিয়ে আনবো, এদেরকে আপগ্রেড করে, এদের মনে চিন্তা চেতনা দিয়ে। যারা, আপনার খুব অবাক হবেন, যারা একদিন ওই বাচ্চা ছেলেদের ভিক্ষা করার জন্য খাতড়ার পাম মোড়ে রাতে পাঠিয়ে দিত, সারা রাত জেগে থাকতো, সকাল থেকে ভিক্ষা করতো, ভিক্ষা নিয়ে যাওয়ার পর ছেলেটিকে মেরে মদ আনতে পাঠাতো সেই টাকা দিয়ে, সেই মানুষগুলো আজকে তাদের ছেলেদের জন্মদিন পালন করছে। কীরকম না, আমরা মাঝে মাঝেই বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ওখানে জন্মদিন করি, সেটা দেখতে দেখতে একদিন বলছে আমাদের ছেলেদেরও জন্মদিন হোক। তারা বাচ্চাদের এখন সাইকেল কিনে দিয়েছে, সেই সাইকেল চেপে চলছে। তারা হোটেলে কাজ করছে, হোটেল বয় হয়ে গেছে। এটাই অ্যাচিভমেন্ট, এটাই আমার অ্যাচিভমেন্ট। প্রথম দিকে কাজ করতে গিয়ে গ্রামের মানুষের বাধা পেয়েছি, প্রশাসনিক বাধা পেয়েছি, এমনকি পুলিশ প্রশাসন বলেছে আমাকে বিভিন্ন সময় ডেকেছে থানায়, যে কেন এইসব মানুষগুলো, চোর মানুষগুলো তুমি হেল্প করছো। তো আমি তাদেরকে বলেছি, স্যার আমরা চোর 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 বলে যদি তাড়িয়ে দেওয়া খুব সহজ, কিন্তু এদেরকে ভালো করার দায়িত্ব কে নেবে? এই ভালো করার দায়িত্ব নিয়ে আমি এখন অ্যাচিভমেন্ট লাভ করেছি। খাতড়ার যে জায়গায় শুরু করেছিলাম, পাথরডি বস্তি, তিলাবড়ির বস্তি, মলিয়ানের বস্তি, সেখানে সমস্ত জায়গায় এই 3 বছর 4 বছর একটা আলপিন চুরির দায়ও, একটা আলপিন, যাদেরকে আজকে ঘিড়বান থানা ধরতো, কাল ওনা থানা ডাকতো, কালকে ইনপুর থানা ডাকতো, সেই মানুষগুলোকে একটা আলপিন চুরির দায়েও থানা ডেকে পাঠায়নি। এটাই আমার অ্যাচিভমেন্ট। তারা এই অনৈতিকতাটা পুরোপুরি ছেড়ে দিয়ে, ভিক্ষাবৃত্তি যে সম্পূর্ণ ছেড়েছে তা নয়, ওরা বড়রা ভিক্ষা করছে, ছেলেরা খুব কম করছে, কিন্তু ছেলেরা স্কুলের পথে যাচ্ছে। যাদের পূর্বপুরুষরা কোনোদিন স্কুল যায়নি, সারা বাংলা এবং ঝাড়খণ্ড মিলে আমার 18টা পাঠশালা, তার মিলে 1072টি ছেলে স্কুল যাচ্ছে, 1071টি প্রাইমারি এবং 1টি হাই স্কুল, আমাদের মলিয়ান হাই স্কুল, হিরবানবাগ। এইটাই আমার অ্যাচিভমেন্ট। এমনকি এই দেখা দেখি আমি সব বস্তি, আমি 45টা বস্তিতে কাজ করি, কিন্তু আমার কাছে যা খবর আছে, পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই লাগোয়া, এমনকি এদের বসতি কলকাতা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত বিভিন্ন জায়গায় যারা আছে, ওদের একটা গ্রুপ করে দিচ্ছি আমি, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপের মধ্যে যুক্ত করেছি, এখানের কাজ হচ্ছে, ওরা জানতে পারছে, ওদের কোনো কিছু হচ্ছে জানতে পারছে। তো এর মধ্য দিয়ে যে বস্তিতে আমি যাইনি, সেই বস্তিতেও পড়াশোনা শুরু হয়ে গেছে। আমি যাইনি, পড়াশোনার বলিনি, এদের যে হিড়বান্ধে কাজ হচ্ছে, মলিয়ানে কাজ হচ্ছে, আমাদের পুরুলিয়ার আরসায় কাজ হচ্ছে, পুরুলিয়ার বনবাহালে কাজ হচ্ছে,
আমাদের পুরুলিয়া জয়পুরে কাজ হচ্ছে, এই কাজের বিস্তার, এই আত্মীয় স্বজনের সঙ্গে পরিচিতি, এটা সারা ভারতবর্ষের বস্তিতে ছড়িয়ে গেছে। আমার কাছে এ যাবৎ খবর আছে 145টা বস্তিতে কোনো না কোনো একটা বাচ্চা হলেও প্রাইমারিতে যাচ্ছে। এটাই আমার লক্ষ্য, এবং আগামী দিনের অ্যাচিভমেন্ট সারা ভারতবর্ষ যাযাবর মুক্ত হবে এবং এরা সভ্য সমাজে থাকবে এবং এরাও একদিন সরকারি দপ্তরে প্রতিনিধিত্ব করবে। যেদিন প্রতিনিধিত্ব করবে সেই দিন হবে আমার সফলতা। আমার মনে হয় কাজীবাবু যাযাবরদের নিয়ে যেভাবে কাজ করেছেন, এভাবে এর আগে কেউ ভাবেনি ওদের নিয়ে। যাযাবর সম্প্রদায় সমাজ থেকে সম্পূর্ণ প্রায় বিচ্যুতই না রয়ে গেছে। তারা সভ্য সমাজের সাথে সহজে মিশতে চায় না, তারা সহজে তাদেরকে কেউ আনার সেরকমভাবে প্রয়াসও করেনি। তো কাজীবাবু সেইখান থেকে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য যে অনেক ভেবেছেন এবং অনেকটা সফল হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের শিক্ষার যে ব্যবস্থা, তাদের যে পাঠশালা, তার আপনার যে পাঠশালার নাম আছে একটা একান্ত পাঠশালা, সেখানেও দেখা যাচ্ছে যে তিনি এমন একটা সিস্টেম চালু করেছেন যেখান থেকে তারা সমাজের মূল স্রোতে তারা যেন কিছুটা হলেও ফিরে আসতে পারে এবং অনেকটাই কাজীবাবু সফল। এবং কাজীবাবুর দেখা দেখি হয়তো আরো অনেকেই তাদেরকে এগিয়ে আসবেন হয়তো তাদেরকে। আমি তো একা করছি না এই কাজটা, আমি করছি, হ্যাঁ শুরুটা করেছি। আমাকে কলকাতার বেশ কিছু সংস্থা ধারাবাহিকভাবে হেল্প করে, যেটা না বললেই নয়। যাদের কথা আপনি জানেন, বেহালার আনন্দী বলে একটি অর্গানাইজেশন, তারা প্রতি বছর নিয়ম করে শীতে, গ্রীষ্মে, বর্ষায় তারা আমার যাযাবর বস্তিতে এসে সরাসরি হেল্প করে। কলকাতার শুভেন্দু সংকলিতা চন্দ বলে ওটা একটা ইলেকট্রনিক্স মিডিয়া, মানে এতে কাজ করে, আইটি সেক্টরে। তারা বিভিন্ন বন্ধু বান্ধবদের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান করে। এমনকি বিদেশের মানুষ আমার কাছে কি 1000 টাকা, 500 টাকা, 2000 টাকার মধ্যেই আমি জন্মদিন করি। তাহলে কম অর্থের মধ্যে আমি বলি ওরা প্রতিদিন কিছু না কিছু খাক, যাতে ভিক্ষাটা না করে। প্রতিদিন যদি ওদের খাওয়াতে 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 ওদের ভিক্ষা করবে না, যখন ভিক্ষা না করতে যাবে ওর লজ্জায় পড়ে যাবে, আর ভিক্ষা করবে না। এটাই আমার মোটো। তার এইভাবেই ওদেরকে একটা মূল স্রোতে ফেরানোর চেষ্টা করছি এবং হেল্প করছে ধারাবাহিকভাবে। বিভিন্ন মানুষ আছে যারা প্রতি মাসেই কিছু না কিছু রেশন দেয় কোনো বস্তিতে, এরকমভাবে সে চেষ্টা করছি। শুধু যে আমি যাযাবর মানুষদের জন্য কাজ করছি তা না, এটা আমার প্রথম এম, যে পথ শিশু যাযাবর মুক্ত সবুজ পৃথিবী, প্রচুর গাছ লাগাই। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে প্রতিবন্ধীদের ধারাবাহিকভাবে আমি ট্রাইসাইকেল দিই, আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়াই, কোনো অসুস্থ রোগী তার পাশেও দাঁড়াই। তো আমাদের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সবর সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য আমরা কাজ করছি। এটা চেষ্টা চলছে এবং আমার বিশ্বাস মানবতার কর্মীরা অনেক জায়গায় অনেক সমাজসেবী সংগঠন এগিয়ে আসছে। যেমন আমার কাজটা দেখে আমাদের দয়াময় বলে একটি ছেলে কাজ করতে ধারাবাহিকভাবে, আমাদের কাজটা দেখে তালডাংরার 6 স্টার বলে একটা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন কাজ করছে, আমাদের গড়বেতায় সিভিল আর্মি কাজ করছে, আমাদের গড়বেতার শ্যামলদা কাজ করছে। এইভাবে বিভিন্ন মানুষ এগিয়ে আসছে, এটাই অ্যাচিভমেন্ট। এমনকি এখন মলিয়ানের যে যাযাবর বস্তিতে আমি একদিন গিয়েছিলাম, আমাকে ঘিরে রেখেছিল গ্রামের মানুষ, সেই গ্রামে মাস্টারমশাই তার বাড়িতে আমাদের ছেলেদিকে পড়াচ্ছে, সকাল বিকাল টিফিন খাওয়াচ্ছে। এর চেয়ে আর বড় কথা কি আছে? এইটাই আমার বড় অ্যাচিভমেন্ট, যে আমি এখন পারিবারিক জায়গাতে ঢুকে গেছি, যাযাবরদের বিয়ে বাড়ি নিমন্ত্রণ করছি। এটা তো আমার জীবনের বড় প্রাপ্তি। যখন আমি খাদরার পাম মোড়ে ওই মে জুন মাস করে 3টে বস্তিকে নিয়ে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, প্রথম আমি বলি যে আমার বিষ্ণুপুর আমরা করবো যে পিতা হচ্ছেন পালিত দত্ত বলে। পালিত দত্ত খাদরার পাম মোড়, যার দোকান থেকে, চার দোকান থেকে আমি শুরু করেছিলাম, বিশ্বজিৎ দত্ত তার ছেলে। তো পালিত দত্ত আমি আমার বাবা বলি, আমার বিষ্ণুপুর আমরা করবো যে পিতা বলি। তো উনি প্রথম বলেছিলেন তুমি যাযাবর মানুষগুলোকে নিয়ে এসো খাওয়াবো। তখন হই করে অনেক রব উঠেছিল, কেন এইখানে যাযাবর মানুষরা আসবে, কেন খাওয়াবে? তো তিনি খাইছিলেন প্রথম যাযাবরদের, উনি ওনার বাড়িতে নিয়ে এসেছিলেন। আর যাযাবরদের নিয়ে আমি প্রথম ধারাবাহিকভাবে কাজ করছি, এটা ঠিক, কিন্তু তার আগেও কিছু কাজ হয়েছে বললে ভুল হবে না। আপনারা জানেন গড়বেতার দিকে আমাদের কিছু মানুষকে তখন ভোটার কার্ড, আধার কার্ড করে দিয়েছিল, কিন্তু এটা ব্যক্তি স্বার্থে করেছিল, রাজনৈতিক স্বার্থে করেছিল। আমার কাছে কোনো রাজনৈতিক স্বার্থ নেই, আমার কাছে স্বার্থটা হচ্ছে মানবতার স্বার্থ এবং সকল যাযাবরদের স্বার্থ। আমি কোনো এই মানুষগুলো দিয়ে কোনো রাজনীতি করি না। একসময় এদেরকে দিয়ে রাজনীতি হয়েছে, এর সময় এদেরকে দিয়ে অনেক কিছু ব্যবস্থা হয়েছে। তো সেটা আমি চাই না, আমি চাই এরা সমাজের মূল স্রোতে ফিরবে এবং এরাও মানুষ হবে। এবং আমার বিশ্বাস একদিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে সমস্ত জারোয়ারা মানুষ আছে ওরাও সভ্যতার আলোতে আসবে, আমাদের যদি চেষ্টা থাকে।
আপনি যাযাবরদের নিয়ে তো অনেক কাজ, বেশিরভাগ কাজই করেন। তাছাড়াও আমরা দেখতে পাই বিভিন্নভাবে আপনি সমাজের আরও বিভিন্ন ধরনের কাজ করেন। আরও কি কি ধরনের কাজে আপনার আগ্রহ রয়েছে সেরকম? প্রথম কথা হচ্ছে যাযাবরদের অন্ন, বস্ত্র, বাসস্থান, এই জামা কাপড়, তাদের এডুকেশন, পড়াশোনা, এটা নিয়ে তো আমি আছি, এটা আমার এম। ওই সম্প্রদায়টাকে আমি মূল স্রোতে ফিরাবই। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি যাযাবর দিনে থাকবো। আমি অনেক ঘাত প্রতিঘাত হয়েছি, আপনাকে তো বললাম, থানা ঘেরাও করে রেখেছিল গ্রামের মানুষ, সেখান থেকে বেরিয়ে এসেছি। আমাকে এসডিও সাহেব, যিনি আমি খাতড়ায় ছিলেন, খুব হেল্প করেছেন। অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা হেল্প করেছেন। বিষ্ণুপুরের এসডিপিও ছিলেন, সাহেব ছিলেন, কুতুবুদ্দিন সাহেব, নাম শুনে থাকবেন, তিনি প্রচুরভাবে আমাকে হেল্প করেছেন। এখন বিভিন্ন প্রশাসনিক যারা আমলা আছেন আমাকে এখন প্রচুর হেল্প করছেন, কিন্তু একসময় করেননি, এখন করছেন। কিন্তু এটা আমার অ্যাচিভমেন্ট। আর যেটা মূল কাজ হচ্ছে আমি গাছ লাগাই। আমার লক্ষ্য হচ্ছে পথশিশু যাযাবর মুক্ত সবুজ পৃথিবী আমার মোটো। তো প্রচুর গাছ লাগাই। এক একটা জায়গায় আমার 7,000, কোনো জায়গায় 5,000, কোনো জায়গায় 200, কোনো জায়গায় 700, কোনো গ্রামে 3,000, এরকম গাছ আমার বিতরণও করি, গাছ লাগাই। বেশিরভাগটা তাল গাছ। হয়তো গাছগুলো এখন বয়স 2 বছর 3 বছর। গাছ লাগানোটা আমি পরে শুরু করেছি, প্রথম দিকে সমাজসেবা, তার 1 বছর পর থেকে গাছ লাগানো। এবং প্রতি অনুষ্ঠানে আমি যাই গাছ নিয়ে, আজকেও আপনাদের জন্য গাছ নিয়ে এসেছি, গাছ উপহার দেওয়া। কিন্তু আমার এক একটা গ্রাম আপনি শুনে থাকবেন, আমাদের জয়পুরের ধারা বলে একটি গ্রাম, সেখানে আমার উপহার দেওয়া 350 মেহগিনি গাছ বড় হচ্ছে। কোনো জায়গায় আমার উপহার দেওয়া 100 গাছ বড় হচ্ছে, আম গাছ। কোনো জায়গায় আমার উপহার দেওয়া 100 মহুল গাছ হচ্ছে। এবং সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে রায়পুর ব্লকের আমাদের বক্সি চেক ড্যাম, সেখানে আমরা প্রচুর তাল গাছ লাগিয়েছি। তাল গাছ বড় হচ্ছে, 2 দফায় প্রায় 2,500 তাল গাছ লাগিয়েছি। আমাদের এবছর, গত বছর আমরা লাগিয়েছি জয়পুর ব্লকের শ্যামনগরের এই যে দ্বারকেশ্বর নদী, তার চরে। আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে লাগিয়েছি, আর সাথে আমরা কাশীপুরের ডাঙ্গাডুমরি পাহাড়ের কোলে লাগিয়েছি। কিন্তু গাছগুলো ছোট। এই গাছগুলো আমি চাই, ঈশ্বর আপনারা যারা দেখছেন আমার জন্য একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন গাছগুলো বড় হয়, গাছগুলোর তলায় আমি ছায়া এবং গাছে পাখির বাসা দেখে মরতে পারে। আমার বট গাছে প্রচুর লাগিয়েছি, প্রায় 400-500 বট গাছ বিভিন্ন জায়গায় হচ্ছে আমার বস্তিতে। এমন ভালো লাগবে আপনার এই বাসুদেবপুর চাতালে জয়পুর যাওয়ার পথে একটি বট গাছে পাখির বাসা হয়েছে আমার, বট গাছটা বড় হয়ে গেছে। তো এটা ভালো লাগছে, এটা গাছ লাগায়। তার সঙ্গে স্যানিটারি ন্যাপকিন দেওয়া, ট্রাইসাইকেল দেওয়া, হুইল চেয়ার দেওয়া, এগুলো তো রয়েছেই। আচ্ছা, এই গাছ লাগানো আপনার একটা বিরাট প্রকল্প আমরা দেখলাম। আর তার সাথে আমি দেখেছি যে আপনি প্রায়ই রক্তদান করেন এবং রক্তদানের অনেক আপনি আয়োজনও করেছেন। তো রক্তদান সম্পর্কে মানুষকে কিছু একটু বার্তা দিন, যে রক্তের যে ক্রাইসিস বর্তমানে, সেটা কিভাবে মেটানো যায়, সেই সম্পর্কে একটু যদি সমাজকে বার্তা দেন। প্রথম কথা হচ্ছে, আমি নিজেও রক্তদান শিবির প্রথম দফায় 3-4টে করেছি। আমি চাই রক্তদান শিবির সবাই করুক, আর নিজে রক্তদান নিয়মিতভাবে। আমি রক্তদাতা সংগঠন করব, আর আমি যদি রক্ত না দিই মানুষের কাছে কী বার্তা যাবে? আমার 40তম রক্তদান শিবির সম্পন্ন হয়ে গেছে, এবারে 41 হবে। তো এই যে 40 বার রক্ত দিয়েছি, এর মধ্য দিয়ে আমি একটা বার্তা দিতে চাই, নিজে আগে রক্ত দাও, তারপরে পরকে রক্তদানে উৎসাহিত করো। উৎসাহিত কীভাবে করবে? তোমার ব্যবহারের মধ্য দিয়েই উৎসাহিত হবে। তুমি রক্ত দিলে 5 জনকে বলবে তো আমি রক্ত দিলাম, আপনিও দিন। আর আমি যেটা করি সেটা হচ্ছে, আমার কাছে সবাই দেখবেন আমার ফেসবুকে রক্তের কোনো অ্যাড দিই না যে 1 বোতল রক্ত লাগবে, খুব কম। আমি মুমূর্ষ রুগীর জন্য চেষ্টা করি, থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য চেষ্টা করি। কিন্তু আপনি যদি বলবেন আমার স্ত্রী অপারেশন হচ্ছে বা আমার অমুক, আমাকে একটি রক্ত দাও 1 বোতল, আমি বলবো নিশ্চয়ই দেবো। আপনি 4 বোতল ব্লাড ব্যাঙ্কে জমা করবেন, তবে আমার কাছ থেকে 1 বোতল পাবেন। আপনি বলেন প্রথমে আমার গ্রুপ তো মিলছে না, মিলার দরকার নেই আপনার গ্রুপ। আপনার AB-, আমি AB- জোগাড় করে দেবো। কিন্তু আপনার বাড়ির যে লোক আছে A+, O+, B+, C+, যা হোক, সেই রক্তটি আপনি 4 বোতল দিয়ে দিন ব্লাড ব্যাঙ্কে। আমি আপনার 1 বোতলের জন্য সারা পৃথিবী যুগে ধরে চেষ্টা করব। এই জন্য অনেক মানুষ আমাকে কম বলে রক্তের জন্যে। আর সবাই জানে কাজীবাবুকে বললে 4 বোতল দিতে হবে, তবে 1 বোতল পাওয়া যাবে। আর আমি যেটা বলতে চাই, এই রক্তের যে সংকট, এই সংকটটা মিটে যাবে সহজেই। আমরা যদি সবাই যারা আছি, আমাদের গ্রাম পঞ্চায়েত, সরকারি অফিসার, মানুষজন, সমাজকর্মী, পাড়ার সবাই যদি একটা করে রক্তদান শিবির করি। আর এই যে থ্যালাসেমিয়া, রক্তটা বেশিরভাগ আমরা রক্তদান শিবির করি, তার 60% রক্ত থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য চলে যায়। তো এই যে 60% চলে যাচ্ছে, তো এটাকে আমাকে প্রথম বন্ধ করতে হবে, যারা আউটলেটটা বন্ধ করতে হবে। কীভাবে করতে পারবো? এই থ্যালাসেমিয়ার টেস্ট করতে হবে। একজন থ্যালাসেমিয়ার বাহকের সঙ্গে আর একজন থ্যালাসেমিয়ার বাহকের বিয়ে দেবে,
বিয়ে দেওয়া চলবে না। এই কাজটা বা ধারাবাহিকভাবে চলছে, বাঁকুড়া জেলায় সারা পশ্চিমবাংলায় চলছে। এবং বাঁকুড়া জেলায় শুনে থাকবেন টিম নিঃস্বার্থ বলে রানীবাঁধের একটি সংগঠন, এরা ধারাবাহিকভাবে বাঁকুড়া জেলার বিভিন্ন ক্যাম্পে করছে। আমিও তাদেরকে উৎসাহিত করি, বহু মানুষকে বলি, হয়তো আমি একা মানুষ, সব জায়গায় করতে পারি না রক্তদান শিবির, কিন্তু রক্তদানের একটা পরিকাঠামো তৈরি করি। কোনো ক্লাবকে দিয়ে বলি তুমি করো ভাই, তোমার নামই করো, কিন্তু আমি অনেকটা সাপোর্ট দিচ্ছি তোমাকে আমি গাছ দিয়ে সাপোর্ট দিচ্ছি, কোনো অর্থনৈতিকভাবে 500 টাকা দিয়ে সাপোর্ট দিচ্ছি, এবং মনোবল দিয়ে সাপোর্ট দিই আমি। এইভাবে আমি রক্তদানগুলো সংগঠিত করি। আমার নিজের হাতে তৈরি সবুজ প্রয়াস তাদেরকে দিয়ে রক্তদান শিবির করায়, আমার নিজের হাতে তৈরি আলোর দিশারি সংগঠনকে দিয়ে করায়, আমাদের জয়রামপুরের সংগঠন আছে, সবাইকে দিয়ে চেষ্টা করি। এবং আমি মূলত রক্তদান শিবির নিশ্চয়ই আমাকেও করতে হবে, আমি করব, কিন্তু আমি মূলত যেটা আমার উদ্দেশ্য সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা, আর হচ্ছে মানুষের বাসস্থান, যে মানুষগুলো যাযাবর বলছি ছড়ে আছে তাদের, আর গাছ। যদি গাছ না থাকে মানুষ তো থাকবে না, রক্ত কাকে দিবেন? যদি মানুষ না বাঁচে, পরিবেশটা উষ্ণায়ন হয়ে যাচ্ছে, যেভাবে গরম বাড়ছে, তাতে মরুপ্রদেশের জল যেভাবে গলতে শুরু করছে, বলছে 2050 সালে ইংল্যান্ড এবং কলকাতা ডুবে যাবে। আরও এই তো 50 ডিগ্রি সেন্টিগ্রেড গত বছর 50+ হয়েছিল, এবছর যে কত হবে আল্লাহ জানে, উপরওয়ালা জানে। তো এই যদি বাড়তে থাকে মানুষের তেল তো, আমরা তো 51, 52, 53 হয়ে গেলেই, 55 হয়ে গেলেই মাথা তো আমাদের ঘিলু তো আর কাজ করবে না। তাহলে এর জন্যই উষ্ণায়নটা রোধ করতে গেলে গাছ দরকার। এই জন্য দেখবেন আমার মোটোই হচ্ছে গাছ। এই যে দেখুন, আপনি বলবেন আপনাদের জন্য গাছ নিয়ে এসেছি। এই যে দেখুন আপনাদের জন্য গাছ। এই গাছের আপনারা জানেন গাছ দিই, একটি গাছ লক্ষ কোটি প্রাণ। আমি একটি গাছ একটি প্রাণ আমি বলি না, আমি বলি একটি গাছ লক্ষ কোটি প্রাণ। এই গাছ আমি সব জায়গায় বলি, বার্তা দিই, আর সবুজায়নের বার্তা, গাছ লাগাতে হবে প্রতিদিন, এটা আমাদের করতে হবে। বলুন। এবার আমি দেখেছি যে আমরা সবাই জানি, আমরা সোশ্যাল মিডিয়াতে আপনি এত কাজ করেন, তারপরেও পথ চলতি যখন আপনি হয়তো দেখতে পেলেন কোনো অসহায় মানুষ, অসুস্থ মানুষ, ভারসাম্যহীন মানুষ, তারা আছে, তাদের জন্য আপনি অনেক চুল কাটিয়ে দেন। এটা আমি ভুলে গিয়েছিলাম, অভিজ্ঞতা অনেক সময় হয় না, আজকে বয়স হয়েছে তো। আমার এটা আরেকটা কাজ, যেমন যাযাবর একটা এম, গাছ একটা এম, প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল দেওয়া এম, আর একটা এম হচ্ছে, মেন এমের মধ্যে এম হচ্ছে, আমরা রাস্তায় রাস্তায় যে সমস্ত অসহায় মানুষ, আমরা বলি পাগল, কেউ বলি খেপা, কেউ বলি ভব ঘুরে ঘুরে বেড়ায়, তো তাদেরকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিজে হাতে করি, এবং নিজেই আমি পরিষ্কার করে চান করিয়ে ওদেরকে খাওয়াই একবেলা। এবং সবচেয়ে ভালো লাগবে, এরকম প্রায় 58 জন মানুষের আমি সেবা করেছি, তার মধ্যে 8 জন তারা বাড়িতে ফিরে গেছে, এখন কর্মজীবনে তারা নিজের মতো করে কাজ করছে। যেমন জলপাইগুড়ির একজনকে ফিরিয়ে দিয়েছি, তার বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে, আমি জলপাইগুড়ি একটা সেমিনারে গিয়েছিলাম, তার বাড়িতে গিয়েছিলাম, বাড়ির লোক সবাই, গ্রামের লোক আমাকে ধরে আঁকার করছে, বলছে আপনি আমাদের গ্রামের এই লোককে ফিরে। এবং সে যে খেপা আমি জয়পুর জঙ্গলে পেয়েছিলাম, তাকে পরিষ্কার করে তারপরে ফেসবুকের মাধ্যমে দিয়ে জলপাইগুড়ি ফিরিয়ে দিই, তো ওই আলিপুরদুয়ার। তো সে চা বাগানের শ্রমিক, ভুল করে কোথায় আসছিল, কলকাতায় মেয়ের কাছে আসছিল, আসার আগে ট্রেনেতে লোকে কিছু খাইয়ে দেয়, খাইয়ে দিয়ে ঘুরতে থাকে, জয়পুর জঙ্গলে দেখে খুশকো চুল এত বড়, তাকে পরিষ্কার করে ফেসবুকে দিয়েছিলাম, জানতে পারলাম উনি আলিপুরদুয়ারে, জলপাইগুড়ির আলিপুরদুয়ার। তো তাকে ফিরিয়ে দিয়েছিলাম, তার গ্রামের লোক। কিছুদিন আগে আমি আমাদের পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে ফিরিয়ে দিলাম, তার আগে বর্ধমানে ফিরিয়েছি, হুগলি ফিরিয়েছি, তমলুকে ফিরিয়ে দিয়েছি। এরকম যে 8 জন তারা সুস্থ স্বাভাবিক জীবনে কাজ করছে, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। এবং আমি 58 জনের সেবা করতে পেরেছি, এটা একটা বড় অ্যাচিভমেন্ট এই 4 বছর 4.5 বছরের সংগঠনের মধ্য দিয়ে, এটা আমার একটা বড় কাজ। আপনার এই ধরনের কাজে তো প্রচুর অভিজ্ঞতা, তার মধ্যে আপনার সেরকম কোনো বিশেষ ঘটনা যেটা আপনার সারা জীবন মানে উল্লেখযোগ্য ঘটনা, সেরকম মনে রাখার মতো, সেরকম সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা আপনার কি মনে হয় কোনটা? সেরকম আমি মনে করি মানবতার কাজ, আপনি রাস্তায় পেরিয়ে যাচ্ছেন, একটি কাঁটা বা কাঁচ পড়ে আছে, ওটি সরালে যে মানবিকতার পরিচয়, রক্তদান করলে যা মানবিকতার পরিচয়, গাছ লাগালো যেরকম, সেরকম অসহায় প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল দেওয়াও সেরা। তবে নিশ্চয়ই এর মধ্যে বিশেষ অভিজ্ঞতা বলতে, আমি প্রথম ধরুন ওই যে যাযাবরদের নিয়ে শুরু করেছিলাম, ওরা বলেছিল যে আমরা চুল কাটবো না, যে বাবু আপনি চুলটা কাটুন তো। তখন আমি যখন মুকুটমণিপুরে ওদের চুল কাটানোর আগে আমার চুলটা নাড়া হয়ে গেছিলাম, ছোটো করেছিলাম, দেখবেন আপনারা লক্ষ্য করবেন, আমি আর বেশ কিছুদিন যাবত 2-3 বছর নাড়া থাকতাম, আমি একদম একটাও চুল থাকতো না। আমি 2020, 21, 22, 23
22 পর্যন্ত, 2020, 21, 22, 3 বছর আমারও নাড়া থাকতো। আমি যে বসতে যেতাম নাড়া থাকতো, কাজী দাদু বলতো। তো সব আমার ছেলেরা চুল কাটা হয়, সব চুল দেখলেই বলবো এটা কাজীবাবুর ছেলে, যাযাবতের ছেলে। তো এটা একটা তো ঘটনা আমার দাগ কেটেছিল এবং ভালো করেছিলাম। আর ওই যে বললাম, ওই যাযাবর যারা সমস্ত অসহায় মানুষকে ফিরিয়ে দিয়েছি, যখন বাড়িতে গেছি, এটা একটা ভালো দিক আমাদের আলিপুরদুয়ার এবং আমাদের ঝাড়গ্রামের। এটা একটা ভালো সমাজসেবার ভালো দিক। আর যেটা বলেন সবচেয়ে ভালো লাগছে, আমার একটা ভালো কাজ চলছে, এটা আমাকে খুব নাড়া দিয়েছে। আমরা আমাদের বাঁকুড়া জেলার হিড়বান ব্লকের মলিয়ান বলে একটি জায়গা, যদি বলেন সেরা কাজ চলছে এখনো। তো মিড ডে মিলের ভাত খেয়ে থাকতো কীরকম, একটি ছোট্ট ছেলে ক্লাস 2 পড়ে, দাদু আর ঠাকুমা, তাদের আর কেউ নাই, বাবা মা মারা গেছে। দাদু ঠাকুমার কাছে ঠাকুমা দেখতে পায় না, আর দাদু চোখে দেখতে পায় না। তো এরা, ওই বাচ্চাটি স্কুলে আসতো, স্কুলে খাবার খেত, ক্লাস 2 ছেলে। তো মিড ডে মিলের খাবার ভাত তো মাস্টাররা দয়া করে দিত, সেটি নিয়ে দাদু ঠাকুমাকে খাওয়াতো। এটি আমরা জানতে পারার পর আমাদের ফেসবুকে দিয়েছিলাম। দেওয়ার পর বিষ্ণুপুরেরই কোনো সহৃদয় ব্যক্তি প্রতি মাসে তাদের প্রয়োজনীয় রেশনটা দেয়, আমরা প্রতি মাসে পৌঁছে দিই। এটাই আমার কাছে সেরা কাজ মনে হয়েছে, যে একজন মিড ডে মিলের খাবার খেত, খাবার পেত না, তাদেরকে অন্তত প্রতি মাসে ডাল ভাত দিয়ে আমরা খাবারটা জোগাড় করে দিতে পারছি, ওই দাদু ঠাকুমা নাতিকে। এবং পোশাক আমরা 2-3 বার দাদু ঠাকুমা ওই নাতিকে দিই। তো এটাই আমার কাছে মনে হয়েছে সেরা কাজ। এই সমস্ত কাজ বাদ দিয়েও আরো কি নতুন কিছু চিন্তা ভাবনা আপনার মধ্যে আছে যে ভবিষ্যতে আরো কিছু পরিকল্পনা? প্রথম কথা, আমি তো একজন সরকারি কর্মচারী, আমি বেশিরভাগটাই সরকারি কাজ করতে হয় জানেন, আর কতদিন আছে দায়িত্ব নিয়ে বলছি সব ভুলবো। তো এই কাজটার ফাঁকে আমি যেটুকু সময় পাই সেটুকু আমি চেষ্টা করি। আমার মেশিনারি হয়ে গেছে চারদিকে, তারাও আমাকে হেল্প করছে বিভিন্ন জায়গায়। আমার সংগঠন বলুন আর শুভানুদ্দায়ী বলুন তৈরি হয়ে গেছে, তারাই মেন কাজটা করে। আর আরও একটা সমস্যা হচ্ছে, বহু মানুষ আমাকে নিমন্ত্রিত করছে, সম্মান জানাচ্ছে, নিমন্ত্রণ করছে, আমার এই কাজের জন্য ডাকছে। সেটা আমি অনেক ফিরিয়ে দিই, আবার অনেক পারি না, যেতে হয়। যেমন কালকেই আবার একটা আমাকে ব্যান্ডেল যেতে হবে, একটা ওই আমাদের খুব সমাজসেবী, তাদের একটা বর্ষপূর্তি অনুষ্ঠান আছে, সেখানে আমাকে সম্মান জানাবে, রক্তদান শিবির আছে, যে কাজীদা আপনাকে আসতেই হবে। তো এগুলো যেতে হয়, ছুটির দিনগুলো মার হয়ে যাচ্ছে, কষ্ট লাগে, অর্থনৈতিক খরচও হয়, আবার না গেলেও নয়, তারা চায় আমার মাধ্যমে একটু বার্তা মানুষের সমাজকে দিতে। তো আমার ইচ্ছা আছে কি জানেন, আমার রিটায়ারমেন্টের পরে, এখন হয়তো বলবো কতটা পারবো, ঈশ্বর কতটা সাথ দেবে জানি না, পুরুলিয়ার কোনো একটা জায়গায় যেখান থেকে অযোধ্যা পাহাড় খুব কাছেই দেখা যাবে, এরকম একটা জায়গায় আমার আশ্রম থাকবে, যে আশ্রমে বাচ্চারা খেলবে, বয়স্করা থাকবে, পাগল মানুষ যাদের আমরা বলছি তারাও থাকবে, পাখি থাকবে, গাছপালা থাকবে, মানুষ যাবে আমার আশ্রমে, একান্ত আপন আশ্রম, সেখানে অ্যাম্বুলেন্সও থাকবে, বয়স্ক বাচ্চা তাদের এডুকেশনের ব্যবস্থা থাকবে, কর্মসংস্থান হবে, নিজেরা কিছু কাজ করবে, তার মধ্য দিয়ে তারা সেলফ সাফিসিয়েন্ট হবে। এরকম একটা আশ্রম খোলার আমার পরিকল্পনা আছে। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন এই পথটা আমি এগিয়ে যেতে পারি। এটাই আমার অ্যাচিভমেন্ট। আমার শেষ কর্মজীবন কোনো একটা পাহাড়ের কোলে, একটা গ্রামে কাটিয়ে সবুজায়নের বার্তা, মানবতার বার্তা, ভালোবাসার বার্তা দিয়ে আমি আমার যে পূর্বসূরি তৈরি করে যেতে পারি। আমরা এতক্ষণ মহান মানুষ, সমাজকর্মী, আমরা যে অবশ্যই তিনি অনেক কাজ করেছেন এবং সমাজকে অনেক বার্তা দিচ্ছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। তো আমরা একবার এই অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা জানলাম ওনার কাছ থেকে ওনার জীবন এবং কাজকর্ম সম্পর্কে। আমরা এবার অনুষ্ঠান শেষ করব। তো অনুষ্ঠান শেষ করার আগে আমরা ওনাকে আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক অনেক আমাদের অনুষ্ঠানে সময় দিয়ে আমাদেরকে অনেক, আমিও অনেক গর্বিত যে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। আমি অনেকের নাম হয়তো করতে পারলাম না, কিন্তু বহু মানুষ, এই মানুষটিও হয়তো আজকে অ্যাঙ্কার, কিন্তু উনি একদিন আমার পাঠশালার শিক্ষক ছিলেন এবং আজও উনি অনুগামী আমরা করবো জয়ের।
প্রবঞ্চন বাবু বলে একজন মানুষ আছেন বিষ্ণুপুরের, আরও বিষ্ণুপুরের বহু মানুষ আছেন, খাতড়ার মানুষ আছেন, ঝাড়গ্রামের মানুষ আছেন, ঝাড়খণ্ডের মানুষ আছেন, কলকাতার মানুষ আছেন। সবার নাম হয়তো করতে পারলাম না, কিন্তু সবাই আমার হৃদয়ে আছে। আমার আশ্রম যেদিন হবে সেদিনে দেয়ালের ফলকে প্রতিটি জায়গায়, কোথা থেকে আমি শুরু করেছিলাম, খাতড়ার পাম্য সেই পালিত দত্ত থেকে শুরু করে, বিশ্বযুগ থেকে শুরু করে, যে নাপিত্রী আমার চুল কেটে দিয়েছিল মুকুটমণিপুর ড্যামে নিয়ে গিয়ে খাতড়ার, তার নামটি থেকে শুরু করে সবার নাম আমি লিখে রাখবো। আমার ডায়েরি আছে, প্রত্যেকে, আমি কাউকে ভুলে যাইনি, সবাইকে আমি মনে রেখেছি। আপমর মানুষ যারা আমার সঙ্গে আছেন তাদের সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমার গুরুদেব মৌলানা জাকির কাসেমি, যিনি আমাকে ধারাবাহিকভাবে প্রেরণা দেন, তিনি মারা গেছেন মরহুম, তিনি আমাকে এই পথে আনার একটা রাস্তা। আমি ভুলবো না কোনোদিন বিষ্ণুপুরের প্রথম সমাজসেবী সংগঠন আমাদের মল্লভূম প্রয়াস, দিল খান, যারা আমাকে প্রেরণা দিয়েছিল, আমার যাযাবরদের প্রথম জামা কাপড় দিয়েছিল। আমি ভুলবো না অঙ্কুর চ্যারিটেবল ট্রাস্ট বেলিয়ারাকে, যারা আমার যাওয়ার আগে আমার যাযাবর বস্তিতে গিয়ে চাল ডাল দিয়ে এসেছিল। আমি কাউকে ভুলিনি, রেড ক্রসকেও ভুলিনি, স্বেচ্ছা রক্তদাতা সমিতিকেও ভুলিনি, আমি ভুলিনি সেই জীবনদীপ ফাউন্ডেশন রায়পুরকে, যারা প্রথম আমাকে হেল্প করেছেন। কাউকে আমি ভুলিনি, সবার কথা আমার লেখা আছে। আমার আশ্রমের প্রতিটি দেওয়াল সেই সমস্ত মানুষদের কথা লেখা থাকবে, লেখা আছে আমার হৃদয়ে। সকলকে, তাদেরকেও এখান থেকে, তারা নিশ্চয়ই তার ছেলে তার পুরুষ দেখবে, খাতড়ার মানুষ, বিশেষ করে খাতড়ার পাম্য যেভাবে আমাকে সাপোর্ট করেছে, এখনও করে। আমি খাতড়াকেও কোনোদিন ভুলিনি। আমার মানবতার শহর, আমাকে রাস্তায় নিয়ে যাওয়ার শহর খাতড়া, তিনাকেও এখান থেকে সালাম জানাচ্ছি। ধন্যবাদ কাজীবাবুকে। আমরা এখন অনুষ্ঠান শেষ করব। নিশ্চয়ই আপনাদের অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং লাইক দিবেন, এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে মাননীয় মুজিবুর কাজী মহাশয়কে আমাদের তরফ থেকে একটি উত্তরে দিয়ে ওনাকে সম্মান জ্ঞাপন করছি। অনেক অনেক ভালোবাসা, এত সম্মাননা, আপনাদের আন্তরিকতার ছোঁয়া। সত্যি আপনারা ভালো থাকবেন। আর এই এস নিউজ চ্যানেল প্রত্যেক দর্শক ভালো থাকুক, এগিয়ে চলুক। এরকম আমার মতো মানবিক কর্মী যারা আরও পড়ে রয়েছে, যারা সমাজের আলোতে আরও বিকশিত হতে পারছেন, যাদের কথা জানতে পারছেন, তাদেরকে আপনারা তুলে ধরুন। আপনাদের প্রয়াস সার্থক। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার, আসসালামু আলাইকুম, দোয়া, আদাব। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।